সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেন্সেশন প্রেজেন্স তারকাকথনের আজকের পর্বে। দর্শক, বিনোদন জগৎ অর্থাৎ আমরা যদি চলচ্চিত্র জগতের কথা বলি, বাংলা চলচ্চিত্র ৭০ বছর ধরে আমাদেরকে উপহার দিয়েছে অসাধারণ সব কাজ, অসাধারণ সব অভিনয়, অসাধারণ সব গল্প। আমাদের বাংলাদেশের চলচ্চিত্র আমাদের স্বকীয়তম একটি জায়গা, এবং আমরা যদি একটি মাধ্যম হিসেবে চিন্তা করি, চলচ্চিত্র শক্তিশালী একটি মাধ্যম। এই চলচ্চিত্রের মাধ্যমে আমরা আমাদের দেশের, আমরা আমাদের সমাজের বিভিন্ন সমস্যা, বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে তুলে ধরতে পারি, এবং এই চলচ্চিত্রের মাধ্যমেই আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারি বিশ্ব দরবারে। দর্শক, আজকে তারকাকথনে আমরা কথা বলবো বাংলা চলচ্চিত্র নিয়ে, এবং বাংলা চলচ্চিত্রের একাল এবং সেকালে সব কিছু নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের তারকাকথনের স্টুডিওতে এই প্রজন্মের দুজন গুণী অভিনেতা এবং অভিনেত্রী আছেন। তাদের সঙ্গে এবারে আমরা পরিচিত হয়ে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ, স্বাগত আপনাকে, শুভ দুপুর। এবং আমাদের সঙ্গে রয়েছেন তাহমিনা অথৈ, চিত্রনায়িকা ও মিস ইউনিভার্সিটি বাংলাদেশ। দুজনকেই স্বাগত তারকাকথনে। আমরা শুরুতেই যেমনটি বললাম যে আজকে বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলবো, এবং এই প্রজন্মের যখন আমরা কাজ দেখি তখন আসলে একরকম গল্প আমরা দেখি, বা একরকম সিনেমাটোগ্রাফি বা কাজের একটা পার্থক্য আমরা দেখি। তো সব মিলিয়ে যদি আপনাদের মতামত জানতে চাই, শুরুতে ইমতিয়াজ বর্ষণ আপনার কাছে, কি মনে হচ্ছে বাংলা চলচ্চিত্রের যে ধারা বা যেভাবে এগিয়ে চলেছে, এটা কেমন এগিয়ে যাচ্ছে? বাংলা চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি উপলক্ষে শুরু থেকে আজ পর্যন্ত যাদের অবদানে বাংলা চলচ্চিত্র এগিয়ে চলছে প্রত্যেককে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সামনের দিনের জন্য অভিনন্দন। যদি বলি এই কালার সে কাল, প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক উন্নত হয়েছি। সেই কালে অনেক লিমিটেশনস ছিল, স্টুডিওর অভাব ছিল। যখন মুখোশ তৈরি হয় তখন বিএফডিসি তৈরি হয়নি, লিমিটেশনস ছিল, প্রসেস এখানে করা যেত না। তখন তো নেগেটিভ পজিটিভ প্রসেস করতে হতো, সেটা লাহোরে গিয়ে প্রসেস করা হয়েছে। সেই লিমিটেশনসগুলো আমাদের দূর হয়েছে। একটা সময়ে এইখান থেকেই ধরেন জীবন থেকে নেয়ার মতো ছবি তৈরি হয়েছে, সেই এই এফডিসিতে, এই বাংলাদেশেই তৈরি হয়েছে। তারপর অনেক বিখ্যাত অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডিরেক্টর এসেছে। তারই পথধারায় আস্তে আস্তে আমরা পর্যন্ত এসে ঠেকেছি। যদি ক্রিয়েশনের ক্ষেত্রে বলেন, সৃষ্টিশীলতার ক্ষেত্রে বলেন, আমরা মনে হয় এই মুহূর্তে এসে কিছুটা ভুগছি। শুধু প্রত্যাশা করতে পারি যে ভবিষ্যতে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে সামনের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। এবং অবশ্যই প্রত্যাশা যেরকম ভাবে রয়েছে, চেষ্টাও কিন্তু থাকতে হবে আমাদের সকলের পক্ষ থেকে। তাহমিনা অথৈ, আপনার কাছ থেকে জানতে চাইবো এই বিষয়ে, আপনার কি মনে হয়? ভাইয়া তো বললেন যে চলচ্চিত্রের বিবর্তনটা, তো এখন এসে টেকনিক্যালি অনেক চেঞ্জ হয়েছে। তো আমি বলবো যে স্বর্ণযুগটা যেটা ছিল চলচ্চিত্রের 50 থেকে 70, সেটা তো আমরা পাইনি। বাট আমার সৌভাগ্য হয়েছিল তখনকার সময়ে যারা বিচরণ করেছিলেন, দুজন গুণী পরিচালক, প্রযোজক, সালাউদ্দিন জাকি এবং সাইদুল আলম টুটুল স্যার, ওনাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এখন এসে। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জাকি স্যার তার এই জীবনে 2টা সিনেমা করেছেন। একটা হচ্ছে গুড্ডি, ওনার লাস্ট ছিল অপরাজয়, সেটাতে কাজ করা আমার সৌভাগ্য হয়েছে। আর টুটুল স্যার উনিও 2টা সিনেমা করেছেন, একটা হচ্ছে আধিয়ার, আর ওনার লাস্ট সিনেমা ছিল কালবেলা। তো দুজনের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো আসলে তখন তো আমরা ছিলাম না, বা সেই যুগটা আমরা দেখিনি, বা এফডিসিতেও কাজ করা হয়নি। তো ওনাদের সাথে কাজ করে কিছুটা হলেও বুঝতে পেরেছি যে আসলে ওনাদের যে জ্ঞানের যে মাত্রাটা, বা ওনারা আসলে কিভাবে একটা শিল্পীকে আপন করে নেন, তাদের কাজ করার ধরনটা। তো আমি বলবো ওই দিক থেকে আমি অনেকটা লাকি, ওনাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। এখন আমি আশা করি যে ওনারা চলচ্চিত্রকে যেভাবে এই পর্যন্ত নিয়ে আসছে, আমাদের তরুণ যারা আছে, এখনকার জেনারেশন যারা আছে, তারা যেন এটাকে ধরে রেখে, অব্যাহত রেখে সামনে আরো বড় কিছু করতে পারে, সেই আশা রাখবো আমি। আরেকটা ব্যাপার হলো যে মানে আমাদের চলচ্চিত্র যাদের হাত দিয়ে শুরু হয়েছে, যেমন ধরেন খান আতাউর রহমান, জহির রায়হান, আরও বিখ্যাত আমজাদ হোসেন, হেতেশাম, ওনারা 60s অনেক বেশি
সাথে তাল মিলিয়ে অনেক বেশি আধুনিক ছিল। ওনাদের তৎকালীন সময় থেকেও অনেক বেশি আধুনিক ছিলেন, এই জন্য অনেক ভালো ভালো গল্প লিমিটেশন সত্ত্বেও নানানভাবে আমাদেরকে বিনোদিত করেছেন। সব কিছু কিছু গল্প অনেক দারুণ দারুণ মেসেজ বহন করতো। যখন সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের চলচ্চিত্রে নানান ধরনের বিবর্তন, একটা সময় এসে যখন এখানে কপি ঢুকে গেল, শুধু অনুকরণ ঢুকে গেল। অনুকরণ পৃথিবীর সব মিডিয়াতেই আছে, কিন্তু আমরা মনে হয় অনুকরণের দিকেই বেশি ঝুঁকে গেছিলাম। অনুকরণ করতে করতে আমাদের একটা ইউনিকনেস সেটা মনে হয় হারিয়ে গেছে, মৌলিক একটা ইউনিক বিষয়টা মনে হয় হারিয়ে গেছে। ওখান থেকে আমাদের আবার নতুন করে ফিরতে হচ্ছে মৌলিক গল্প নিয়ে। হ্যাঁ, এবং বিনোদনের যে ব্যাপারটি আপনি বললেন, শুধু কিন্তু আমরা দেখেছি বিনোদন নয়, চলচ্চিত্রের মাধ্যমে আমাদের সমাজে, যেরকম যদি তারেক মাসুদের কথা বলি কিংবা হুমায়ুন আহমেদের কথা বলি, তাদের কাজের ক্ষেত্রেও কিন্তু আমরা খুব শক্তিশালীভাবে বিভিন্ন গল্প, বিভিন্ন সমস্যাকে ফুটিয়ে তুলতে দেখেছি। এবং যে আধুনিকতার বিষয়টি বললেন, এইটা খুব জরুরি। সেই সময় হয়তো প্রযুক্তিগত দিক থেকে কিংবা টেকনিক্যাল সাপোর্টটা এত বেশি ছিল না, কিংবা বিএফডিসি ছিল না, যেটি আপনারা বললেন, কিন্তু সেই সময় গল্পর জায়গাটা থেকে অনেক বেশি সমৃদ্ধ ছিল। সমস্যাটা আসলে কোন জায়গায়? আমরা আগের মতো সেরকম শক্তিশালী গল্প কিংবা অ্যাক্টিংয়ের কথা যদি বলি বা মেকিংয়ের কথা যদি বলি, আমরা কি একটু পিছিয়ে গেলাম আগের তুলনায়? না, টেকনোলজির কথা যদি বলেন সেদিক থেকে আমরা অনেক দূরে গিয়েছি। ইভেন তো অভিনয়ের কথাও যদি বলেন সেদিক থেকেও আমরা এগিয়েছি বলবো, পিছাইনি। কিন্তু গল্প বলার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে গেছি। পৃথিবীতে গল্প বলার ধরন চেঞ্জ হয়ে গেছে। তো সেই তার সাথে সাথে আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সফল হতে পারছি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পারছি না। তখনকার ধরেন আমজাদ হোসেন, উনি নিজে একজন সাহিত্যিক, কিন্তু আবার চিত্রনাট্য লিখতেন, নিজে ডিরেকশন দিতেন। সৈয়দ শামসুল হক দেশের বরেণ্য একজন সাহিত্যিক, উনি চিত্রনাট্য লিখতেন। তারপরে সাদেক খান একজন ছিল। এরকম অনেক বিদগ্ধ জনেরা যারা সাহিত্য বুঝতো, যারা সমালোচনা বুঝতো, যারা সমকালীন রাজনীতি বুঝতো, জিও পলিটিক্স বুঝতো, ফিলসফি ছিল তাদের একটা নিজস্ব, ওনারা আসতেন চলচ্চিত্রে। তারপরের গুলো কেন জানি আমার যেটা মনে হয় যে উস্তাদ শাগরিদ কেন্দ্রিক হয়ে গেছিল বিষয়টা। উস্তাদ এইটা করছে না, আমার এইভাবে ক্লোজটা কাটতে হবে, উস্তাদ এইটা করছে তো এই লেন্স আমি এই সিকোয়েন্সে এইভাবে ব্যবহার করব। তখন না আসলে স্বকীয় সত্তাটার ওখানে একটা মিসিং আমার কাছে মনে হয়। তখন ইন্ডাস্ট্রি যখন তৈরি হয়েছে তখন প্রচুর সিনেমা দরকার ছিল, কারণ ইন্ডাস্ট্রিতে দিতে হবে, হলগুলো চলতে হবে, দর্শকদের প্রচুর চাহিদা আছে। সেই জন্য হয় কি ঢালাওভাবে অনুকরণ করা হতো, মাঝে মধ্যে কিছু মৌলিক ছবি থাকতো, তার মধ্যেও অনেক শক্তিশালী ছবি হয়ে উঠেছে। আমি বলছি না যে অনুকরণ খারাপ জিনিস, অনুকরণ করতে করতে অনেক বেটার ফিল্ম, বেটার ক্রিয়েশন হতে পারে, কিন্তু আমরা শুধুমাত্র অনুকরণে ঢুকে গিয়ে আমার মনে হয় মৌলিকত্বটা হারিয়ে ফেলেছি। আমরা অনেক শক্তিশালী স্ক্রিপ্ট রাইটার, শক্তিশালী ডিরেক্টর তৈরি হওয়ার কথা ছিল, সেটা হয়তো বা হয়নি। কিন্তু এই প্রজন্মে এসে আমরা এখন মনে হয় কি আমরা লাকি, একটা যেমন ধরেন যেই প্রজন্ম, ধরেন তারেক মাসুদদের পরের প্রজন্ম, ওনারা একভাবে অন্যভাবে গল্প বলার চেষ্টা করেছেন। ওনাদের ধারাবাহিকতা এখন যারা আসছেন তারা এখন নতুনভাবে চলচ্চিত্রটাকে দেখছেন। তারা অনেক ক্লোজ টু রিয়েলিটির কথা বলে, তারা একই সাথে কমার্শিয়াল ছবিও বানাতে পারে, একই সাথে আর্টি ছবিও বানাতে পারেন। আমাদের সমস্যা হয়ে গেছে মাঝখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে বলে একটা মিডল ক্লাস দর্শক হল থেকে সরে এসেছে, ওদেরকে আবার হলে ফিরিয়ে আনা একটা টাফ জব, বাট হচ্ছে। এখন অনেকেই চলচ্চিত্র দেখতে যায়। আপনি যদি রিসেন্ট ঈদগুলোতে দেখেন, আমরা হাউসফুল প্রচুর শো দেখতাম, বনলতা এক্সপ্রেস যদি বলেন, উৎসব যদি বলেন, এবং কমার্শিয়ালি সাকসেসফুল যদি বলেন তাণ্ডব, তুফান, এই ছবির উদাহরণও যদি দর্শক ছবি দেখতে চায় এবং যায়। আমাদের আসলে ভালো চলচ্চিত্রের অভাব। আরেকটা হয়েছে কি, যেটা না বললেই নয়, আমাদের ছবিগুলো অনেকটা উৎসব কেন্দ্রিক হয়ে গেছে। এই দিক থেকে আমাদের বেরিয়ে আসতে আসলে হলো ভালো চলচ্চিত্র, সিনেমা হল। আর আরেকটা বিষয় না বললে নাও, আপনার আফটার কোভিড আপনার নিউ মিডিয়া আমাদেরকে, নিউ মিডিয়ার প্রভাব থেকে আমরা আলাদা না। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ওটিটি গুলো সারা বিশ্বে এখন সিনেমার একটা বড় বাজার দখল করেছে। আমরা এখান থেকেও বেরিয়ে আসতে পারবো না, আমাদের এটার সাথে মার্চ করতে হবে। প্যারালালি আমাদের সিনেমা হলগুলো বা ওগুলোকেও বাঁচিয়ে রাখতে হবে, আইদার এটা সিনেমা হল থেকে সিনেপ্লেক্সের দিকে চলে যেতে হবে।
এবং ওটিটির কথা যখন আসলোই তখন যেরকম আমাদের চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন, সেখানেও কিন্তু দর্শকদের বেশ ভালো একটা ট্রাফিক থাকে এবং আপনারই একটি চলচ্চিত্র অমীমাংসিত, সেটিও আমরা আইস্ক্রিনে দেখেছি। এবং এটির ফলে যেটা হচ্ছে, একদিকে দর্শক যারা রয়েছেন বা ভালো কাজ যারা দেখতে চান তারা ঘরে বসে এই কাজগুলি দেখছেন, আরেকদিকে এখন কিন্তু কোনো একটা সিনেমা যখন হলে রিলিজ পাচ্ছে তার 1 মাস বা 2 মাস পরে ওটিটিতেও আসছে, তো এখানেও একটা ডিফারেন্স ক্রিয়েট করছে আমার মনে হয়। আমি আসলে এত দ্রুত সিনেমা ওটিটিতে আসার পক্ষে না, কারণ দর্শক হলে দেখতে চায় হলের সিনেমা। ওই হলের আবেদনটা যখন শেষের দিকে আসে তারপর এটা ওটিটিতে আসুক, আমি এটার পক্ষপাতী। আপনি যদি সাউথ ইন্ডিয়ান ছবিগুলো, মানে আমি খুব রিসেন্ট আশেপাশের উদাহরণ দিচ্ছি, সাউথ ইন্ডিয়ান ছবিগুলোর আপনি দেখবেন ওরা রিলিজ হওয়ার 1 থেকে 2 বছর বা 5 বছর পর ওটিটি প্ল্যাটফর্মে আসে, কারণ ওদের হল কালচারটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা অনেক বেশি পপুলার ওদের কাছে, ওদের কালচারে পরিণত হয়েছে, যেটা আমাদের কালচারে ছিল কিন্তু হারিয়ে গেছে মাঝখানে, এখন আবার নতুন করে একটু একটু আর ওরা প্রচুর সিনেমা দেখে, মানে ওদের হচ্ছে কি ছুটির দিন মানে হচ্ছে সিনেমা দেখতে যাবে, সেলিব্রেট করে ওরা, মানে সিনেমা দেখো ওদের কাছে একটা সেলিব্রেশনের মতো সেই জায়গা থেকে। তাহমিনা অথই, আপনি গুণী 2জন চলচ্চিত্র পরিচালকের সঙ্গে কাজ করেছেন, নিঃসন্দেহে এটি একটি আনন্দের বিষয় এবং গর্বের বিষয়, এবং আশা করছি আরও অনেক ভালো কাজ করবেন, আরও অনেক গুণী পরিচালকদের সঙ্গে আপনি কাজ করবেন ভবিষ্যতে। সর্বোপরি আপনার এই ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা কেমন এবং কেমন চলছে আপনার কাজ, কি কি কাজ করলেন একটু জানতে চাই। আচ্ছা, আমি খুব অল্প সময় হয়েছে আমি কাজ শুরু করেছি, তো বেশ কিছু কাজ করা হয়েছে আমার, ভালো মানুষের সাথে আমার কাজ করা হয়েছে, গুণী মানুষদের সাথে। তো আমার চলচ্চিত্র করা হয়েছে কালবেলা, আজব ছেলে মানিক মানবিক দাদার, কালবেলা ছিলেন সাদুনান টুটুল স্যার, অপরাজয় ছিলেন সালাউদ্দিন জাকি, আর আমার এখন একটি সিনেমার কাজ সম্পন্ন হয়েছে হাঙর, তন্ময় সূর্য পরিচালিত, এটা সামনে আসবে। এছাড়াও আমি বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছি, ফেউ আছে, তারপর হচ্ছে সামনে আরও 2টা কাজ আসবে। তো এইভাবেই টুকিটাকি কাজ করে যাচ্ছি। হয় কি ভাইয়া, বা আমি জানি না, যে আমরা যারা আসলে এই অ্যাক্টিং বা এই মাধ্যমটা নিয়ে চর্চা করি তাদের আসলে সবসময় একটা ক্ষুধা থাকে যে ভালো কিছু করার, মানে একটা কাজ পেলাম করে ফেললাম তেমন না বিষয়টা। আমি মনে করি তোমারও সে একই, মানে একটা ভালো কাজের যে ক্ষুধা, এইটা পাওয়া এবং সেই পাওয়াটাকে নিজের মতো করে কাজে লাগানো, বিভিন্ন চিন্তা করা, প্রসেসিংটা, আমাদের অ্যাক্টিংয়ের যে প্রসেসিংটা থাকে, আচ্ছা এটা কিভাবে, এই এক্সপেরিমেন্টটা না আমি খুব এনজয় করি। এবং যখন এক একটা কাজ করি, এক একটা টিমের সাথে এক একটা অভিজ্ঞতা থাকে, সেইটা ভিন্ন রকম। আমি বলবো যে আমার দিক থেকে অ্যাজ এ অ্যাক্টর প্রত্যেকটা ক্যারেক্টারই তো আমার কাছে ভিন্ন ভিন্ন, তো সেটার জন্য ভিন্ন প্রিপারেশন থাকে। সো এইভাবেই একটু একটু করে কাজ করে যাচ্ছি, সামনে আরও ভালো পরিকল্পনা আছে, যদি দর্শকরা আপনারা সাপোর্ট করেন তাহলে আশা করি সামনে আরও ভালো ভালো কাজ আসবে। হ্যাঁ, এবং এ পর্যায়ে আপনার জন্য একটি উপহার রয়েছে তারকাকথনের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে, দর্শকদেরকে সঙ্গে নিয়ে আপনারই অভিনীত একটি চলচ্চিত্রের কিছু অংশ দেখে আসবো। প্রিয় দর্শক, চলুন দেখে আসি। আমি আমার বাপের বাড়িতে মেয়ে হয়ে থাকতে চাই না ভাইজান, আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে চাই, সেই বাড়ির বউ হয়ে। আমি চাই আমার সন্তানের ওই বাড়িতে জন্ম হোক। আপনি আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যান ভাইজান। আর কতদিন আমি এইভাবে এখানে পড়ে থাকবো? সময় তো হয়ে এলো। দেখছি সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। দেখে আসলাম আমরা আপনার অভিনীত একটি চলচ্চিত্রের ফুটেজ এবং ভীষণ ভালো লাগলো। আর কাজের ক্ষুধার কথা আপনি বলছেন, ভালো কাজের ক্ষুধা, এটি প্রত্যেকটা শিল্পের প্রত্যেকটা জায়গার মানুষের রয়েছে। যে ইন্ডাস্ট্রিতে যে কাজ করছেন, যিনি ভালো গান করেন, তার আগ্রহ থাকে আমি একটি ভালো গান গাইব, কিংবা অভিনয়ের ক্ষেত্রেও
সেরকমই এখন কতগুলো কাজ আচ্ছা, আপনি আমি একটা লাইন যোগ করি, সেটা হচ্ছে ভাইয়া একটু আগে যেটা বলছিল যে তখনকার যারা গুণীরা ছিলেন কাজ করে গেছেন, তো আমার কাছে মনে হয় তখন যারা কাজ করে গেছেন তারা আসলে শিল্প নিয়ে, সাহিত্য নিয়ে, পড়াশোনা, গবেষণা, তারা না এই চর্চার মধ্যেই থাকতেন এবং তাদের এই চর্চাটা কিন্তু তখনকার পারিপার্শ্বিক যে পরিস্থিতিগুলো দেশের সামাজিক, রাজনৈতিক সবকিছু তাদের উপর প্রভাব ফেলেছে। সেই জায়গা থেকে আসলে ওনাদের সাথে কথা বললে মানে এত কিছু জানা যায়। আমি আমার প্রয়াত সাইদুল টুটু স্যারের কথাই বলবো যে উনি কিন্তু শুধুমাত্র শুটিং করতেন তা না, মানে ওনার কাছে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যেত, স্যার ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যেত, এখন একটা ফোঁটা বোরিং লাগতো না। তখনকার সময় ওনাদের ওই যে এখানে রিহার্সাল করেছে, ওখানে রিহার্সাল করেছে, তখনকার যে ওনাদের অভিজ্ঞতাগুলা, তখন স্মিতা পাতিল এবং অনেক গুণী গুণী অভিনেতা ওনাদের সাথে পড়াশোনা করেছেন। তো সেই জায়গা থেকে যে ওনারা গল্প করতেন যে ওরা এভাবে বড় হয়নি, এই যে এভাবে বড় একটা জার্নি ছিল, তো এই গল্পগুলো হয় কি শুনলেও নিজের মধ্যে একটা আগ্রহ বা ইন্সপিরেশন আসে যে এত কষ্ট করেছেন, এত কিছু, তাহলে আমরা কেন আমরা করব না? একদমই তাই। এবং কাজের তো অনেকগুলো জায়গায় রয়েছে, আপনারা কিন্তু আমরা দুজনকে দেখেছি যে টিভিসিতে অনেক বেশি আপনারা দেখা যায় আপনাদেরকে বিভিন্ন জায়গায়। তো আমরা লেটেস্ট যদি চিন্তা করি, বার্জার পেইন্টসের একটা টিভিসিতে আমরা আপনাদের দুজনকে দেখেছি, এরকম আর কোন কোন জায়গাগুলো? না আসলে ভাইয়ার সাথে আমার এটাই ফার্স্ট কাজ এবং ফার্স্ট দেখা ভাইয়ের সাথে। তো এর আগে আমি তো ওনার কাজ দেখেছি, খুব ভালো অভিনেতা একজন, আমার সৌভাগ্য হয়েছে তার সাথে কাজ করার। তো বললাম যে তোমার সাথে কেন আমার আগে কাজ হয়নি, কেন টিভিসি, কেন ওর কাজ হচ্ছে না, তা আশা করি হবে সামনে, দোয়া করবেন। মানে পড়াশোনা করেছে আসলে ড্রামাটিক্স, তারপর ও টিচার, আমার টিচার, আমাদের দুজনের টিচারই এক, আমাদের গুরু একজন অসীম দাস। ওদিক থেকে একটা কানেকশন, চিন্তা ভাবনার জায়গা থেকে একটা ও একটা ক্যারেক্টার ডিজাইন করতে পারে সুন্দর করে, ও একটা ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বানাতে পারে, ক্যারেক্টারটা ডিজাইন করতে পারে, যেই চর্চাগুলো আসলে আমরা সবাই করি ঘুরে ফিরে, মানে ও ওগুলো শিখে এসছে আর কি। শিখে আসার যে ব্যাপারটি, আমরা একটা সময় ছিল যখন থিয়েটার থেকেই চলচ্চিত্রে আসার প্রবণতা কিংবা এই হারটা অনেক বেশি ছিল। বেশিরভাগ ভালো ভালো গুণী গুণী আমরা যদি অভিনয় শিল্পীদের কথা চিন্তা করি, তাদের ব্যাকগ্রাউন্ডে থিয়েটার একটা বিষয়, বা ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সের যদি পড়াশোনার কথা বলি, তো একজন ভালো অভিনেতা বা অভিনেত্রী হবার ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা কিংবা থিয়েটার করার গুরুত্ব কতটুকু, বা এটা কি মানে গুরুত্ব অনেক, তবে এটা ছাড়া যে হবে না তা না, গুরুত্ব অনেক। এটা হলো শেখার বিষয়। কেউ সরাসরি এটাতে শিখতে ইনভলভ হয়ে যায়, আর কেউ করতে করতে শিখে। অবশ্যই মানে বিষয়টা এমন সৃষ্টিশীল কোনো কাজ, ইভেন তো আপনার উপস্থাপনা আপনি চাইলে যেন-তেনভাবে করে দিতে পারেন, কিন্তু আপনি সুন্দরভাবে পরিপাটি করে একটা গেট আপ নিয়ে সুন্দরভাবে কথা বলে এই জিনিসটাকে একটা আপনার মধ্যে একটা ছকে ফেলেছেন, কিন্তু চাইলে আপনি যেন-তেনভাবে করে দিতে পারতেন। অ্যাক্টিংটাও আসলে আপনি যেন-তেনভাবে করে দিতে পারেন, এটা কারো মনে ছাপ ফেলবে না, পৃথিবীর তাতে কিছু যায় আসে, কিন্তু আপনি যদি প্রপারলি করতে চান আপনাকে শিখতে হবে এবং এই শেখাটা একটা সমুদ্রের মতো শেখা। তো এখানে আসলে আমরা এখনো সমুদ্রের ধারেই এখনো কিনারের মধ্যে আছি, এই সাগর হয়তো পাড়ি দেওয়া কখনোই সম্ভব হবে না, আমরা শিখছি। এবং এই সাগরের মধ্যে ডুবতে ডুবতে কিন্তু শেখার যেরকম একটা বড় বিষয় রয়েছে, একই সঙ্গে গুণী গুণী মানুষদের সঙ্গে বসে কথা বলা, তাদের জার্নি কিংবা তাদের যে, আসলে আমার কাছে মনে হয় কি যে আমাদের সময়টা তো অনেক গুরুত্বপূর্ণ, মানে আমি সময়টাকে কিভাবে ইউটিলাইজ করব সেটা হচ্ছে নিজের কাছে। এখন আমি এক জায়গায় ঘুরতে গেলাম, সেখানে গিয়েও আমি আসলে ঘোরার মধ্যে তো অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে, বা আমি একজনের সাথে আড্ডা দিলাম, সে আড্ডাটা আসলে কি হওয়া উচিত, মানে কি রকম আড্ডা হওয়া উচিত। তো এইরকম ছোট ছোট বিষয়গুলো থেকে আসলে অনেক কিছু শেখার আছে। আর সেটা যদি আসলে গুণী মানুষদের সাথে আড্ডা হয়, বা আমি কোথাও ঘুরতে গেলাম ভালো কোনো জায়গায়, সেই ঘোরার অভিজ্ঞতাগুলো যদি আমি লিপিবদ্ধ করে রাখি, পরে এসে দেখলাম যে আচ্ছা আমি কি করলাম সারাদিন, বা আমি এখানে গেলাম কি করলাম, আমার কাছে মানে এই অভিজ্ঞতাগুলো একজন, আমি বলবো অ্যাজ আ আর্টিস্ট হিসেবে অনেক কাজে লাগে।
মানে অভিনেত্রীদের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতাই আসলে ফেলনা না। ফেলনা না। প্রত্যেকটা অভিজ্ঞতাই কাজে লাগে। আপনি যদি চাও বানাতে পারেন সেটাও কাজে লাগবে, আপনি যদি তরকারি করতে পারেন সেটাও কাজে লাগবে। যেমন সাপোজ ধরেন আমি একজন অভিনেত্রী, এখন আপনি উপস্থাপক, এখন আপনার কোনো ক্যারেক্টার আমাকে করতে হচ্ছে, তখন কিন্তু আমার আপনাকে অবজার্ভ করতে হচ্ছে আপনি কিভাবে কথা বলছেন, আপনি হাসছেন কতটুকু হাসছেন, বা হাতটা কিভাবে রাখছেন, স্ট্রেট হয়ে বসছেন। একদম। সো এইগুলো এটা মনে হয় একমাত্র মাধ্যম, পৃথিবীর সমস্ত অভিজ্ঞতা এখানে কাজে লাগে সেটাই। অভিনেতা অভিনেত্রী। এরকম অনেক অভিজ্ঞতার অর্জন করেছেন আপনি ইমতিয়াজ বর্ষণ, অনেক কাজে, অনেক অভিনয়ে, অনেক চরিত্র আপনি ফুটিয়ে তুলেছেন। এরকম একটি চরিত্র, আপনার অভিনীত একটি কাজের কিছু অংশ এবারে আমরা দর্শকদের সাথে নিয়ে দেখে আসবো। আমি সব মানি বিশাখা, সব মানি। খালি একবারের তোর ওই সাত মুখ আমি দেখবাম চাই, ধরিব না, শুইবও না, খালি দূরে খাড়ায় থাইকা তারে একবার দেখা আমি জগৎ সংসার থেকে বিদায় নিবাম গো। আমি জানি এই পাপিষ্ঠরে কেউ ভালোবাসতে পারে না, আমি জানি। কেবল একবার দূরে খাড়াইয়া থাইকা তারে দেখে আমি এই জগৎ সংসার থেকে বিদায় নিবাম। আমার একটু দয়া করো গো বিশাখা, একটু দয়া করো বিশাখা। এই পত্রখান তুমি চন্দ্রারে পৌঁছাও, দোহাই তোমার। দেখে এলাম আপনার একটি কাজের ছোট্ট একটি অংশ, এবং আশা করি সামনে আরো অনেক কাজ নিয়ে আপনি হাজির হবেন। এখন আপনার ব্যস্ততা সম্পর্কে একটু শুনি, আর কোন কোন কাজের সঙ্গে রয়েছেন বা কি ভাবছেন, কি করবেন? আমার একটা ছবি আসবে, ওটার নাম হলো রবি ইন ঢাকা। ওটার কাজ চলছে। আরো একটা সিনেমা আমি শেষ করেছি, ওটার নাম রেকর্ডিং, নামটা চেঞ্জ হতে পারে, ওটারও পোস্টের কাজ চলছে। ব্যস্ততা চলছে কাজ নিয়ে, নতুন কাজ আসছে, এটা শুনলে আমাদের ভীষণ আনন্দ হয়, কারণ আমরা চাই অনেক ভালো ভালো কাজ আসুক, এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যদি ভালো কাজ আসে তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিদেশি বিভিন্ন মিডিয়া কিংবা বিদেশি চলচ্চিত্রের দেখা, সেটা তো দেখাই যায়, কিন্তু দেশীয় চলচ্চিত্রের প্রতি একটা অলরেডি এখন কিন্তু আমাদের কাজ কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে এবং খুবই প্রশংসিত হচ্ছে। এইটা আমাদের খুব গর্বের বিষয় যে আমরা যেতে পারছি। যদি আমরা বর্তমান সময়ের কথা চিন্তা করি, আপনারা পুরনো যারা গুণী মানুষ রয়েছে তাদের সঙ্গে অভিনয় করেছেন, এখন অনেকে যারা কাজ করতে চান বা কাজ করতে আসছেন তাদের সঙ্গেও একটা কাজের অভিজ্ঞতা আপনাদের হচ্ছে। তো যখন একটা কম্প্যারিজনের জায়গাতে আসে, তখন কি মনে হয় যে নতুন যারা আসছে তাদের সাথে বা এই প্রজন্মের সাথে আগের প্রজন্মের যারা অভিনয় শিল্পী রয়েছেন তাদের পার্থক্যের জায়গাটা কি? ইমতিয়াজ বর্ষণ, আমরা যখন নতুন ছিলাম তখন অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। যারা এই ধরেন অভিজ্ঞ, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা অন্যরকম, তাদের সাথে আড্ডা দেওয়ার অভিজ্ঞতা অন্যরকম। স্ক্রিনে সামনে যতক্ষণ থাকি এবং পেছনে যতক্ষণ থাকি, দুটোই আমাদের খুব হেল্প হয়। কারণ অ্যাক্টিং বলেন, ডিরেকশন বলেন, সমস্ত ক্রিয়েশন আসলে ঋদ্ধ হয় অভিজ্ঞতায়। আমি যতই শিখে আসি না কেন, প্রথমবার যখন আমি স্ক্রিনের সামনে দাঁড়িয়েছি, এরকম অনেক দিন চলে গেছে আসলে আমি স্ক্রিনটা বুঝতে। ওটা যারা বুঝতো, যারা অনেকদিন ধরে কাজ করছে, তাদের সাথে যখন কাজ করতাম, তাদের অভিজ্ঞতাগুলো, তাদের বডির যখন টাচ লাগে আমাদের, তাদের চোখ যখন দেখি, তাদের এক্সপ্রেশন যখন দেখি, তাদের সাথে শেয়ার করি, বসি তাদের পাশে, ওইগুলো প্রত্যেকটা না কাজে লাগে। নতুন প্রজন্মের যারা আসছেন ওরাও এই সময়টা পার করে একটা সময় ওনারা অভিজ্ঞ হবেন আসলে না, তবে এখন নতুন যারা আছেন আমি বলবো তারাও খুব ট্যালেন্টেড, প্রচুর পড়াশোনা করে। আমি রিসেন্ট যে কাজ করলাম হাঙর, সূর্য এবং আমার টোটাল টিমটাই কিন্তু ওরা না হচ্ছে কি মানে কোনো কিছু তাদের গায়ে লাগে না, মানে এটা করবো মানে করতে হবে, এখনই করতে হবে, কিসের মানে ভয় নাই, মানে খুব সাহসী। তো সেই জায়গা থেকে তাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে, একদম করে ফেলা কোনো কিছু ছাড়াই। তো বলবো এখনকার যারা কাজ করছেন তারাও খুব ট্যালেন্টেড, তারাও খুব শ্রম দিয়ে কাজটা করেন। আসলে এটা একটা অভিজ্ঞতার বিষয় বা সময়ের বিষয়। আমরা তো এখনই হুট করে করলাম, এখনই হুট করে কিছু একটা করে ফেললাম, তা না, শিল্প আসলে তা না। তো একটা জার্নি থাকে, তো জার্নি শেষে আসলে ওইটা নিজেই বিচার করা যে আসলে দিন শেষে আমি কি করলাম। একদম। আরেকটা বিষয় হলো যেটা বললো সাহস, আপনার সৃষ্টিশীল
কাজের ক্ষেত্রে প্রযুক্তি আপনাকে যতই সহায়তা করুক, আপনার যদি সাহস না থাকে আপনি হবে এগিয়ে না। কাজটা করতে পারতেন না। যখন আমাদের দেশে প্রথম মুখোশ, যেটার কারণে আমরা বলছি যে আমাদের চলচ্চিত্রের 70 বছর পূর্তি হচ্ছে, আজকে হচ্ছে, ওটা 1956 সালের 6 অগস্ট রিলিজ পেয়েছিল। তো আজকে 2026, 70 বছর। ওইটা আসলে আব্দুল জব্বার খান সাহস করেছিলেন বলে। ওনার কাছে তখন না ক্যামেরা ছাড়া আর কিছু ছিল না, একটা গল্প, সেটা তাও উনি নাটক হিসেবে লিখেছিলেন, সেটাকে উনি চলচ্চিত্র রূপ দিয়েছিলেন মুখোশ দিয়ে। তো ওটা আসলে উনি সাহসটা করেছিলেন বলেই এরপরেই বাংলাদেশের চলচ্চিত্রকার তৈরি হয়েছে। এরপরেই সিদ্ধান্ত নিয়ে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি হয়েছে। ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন সম্ভবত কমপ্লিট হয় 59-এ। তারপর থেকে বাংলাদেশের কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ছবির যাত্রা শুরু, এটা আজ অবধি বয়ে চলেছে। আমরা আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এক্সপেকটেশনস সবার অনেক বেশি। এত শক্তিশালী একটি মাধ্যম, এবং এই মাধ্যমে আমরা চোখ রাখি, এক একজনের পারপাসটা হয়তো এক এক রকম। আমরা তাহমিনা অথয় আপনার কাছে এবারে আসি, আপনার একেবারে ব্যক্তি পর্যায়ের কাজ এর বিষয়গুলো জানতে চাই। আপনি বিভিন্ন মাধ্যমে কাজ করছেন, ওটিটিতে কাজ করছেন, টিভিসিতে কাজ করছেন। ওটিটিতে আপনার কাজগুলো সম্পর্কে একটু শুনি, কাদের সঙ্গে কাজ করেছেন বা কোন কোন কাজগুলি হয়েছে আপনার? আচ্ছা, ওটিটিতে আমার খুব পপুলার একটা সিরিজ আছে ফেউ, যেটা একটি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। সেই সিরিজের আমি একটা ক্যারেক্টার করেছিলাম সুনিতা দেবী। আমি জানি না ভাইয়া দেখেছেন কিনা। তো ওই চরিত্রটা আসলে এত প্রশংসিত হয়েছিল, যে দেখে সেই বলে এটা তুমি না, এটা অতই না, মানে এইটাই না এখানে সার্থকতা, তাই না? যে দিন শেষে আসলে আমি একটা ক্যারেক্টার করেছি, ওখানে কিন্তু আমি ছিলাম না, বাট মানুষ চিনতে পারছে না আমাকে, আমি ক্যারেক্টারটা এইভাবে করেছি। তো ওইটা খুব ভাল লাগে যে মানুষ যখন আমাকে সুনিতা দেবী বলে ডাকছে বা সানজিদা বলে ডাকছে, মানে যেই ক্যারেক্টারগুলো মানুষের আসলে দর্শকের মন ছুঁয়ে গেছে বিধায় তারা মনে রেখেছে। তো এইগুলা ভাল লাগে। সামনে আমার আরেকটা ওটিটি আসছে, এটার নাম হচ্ছে বিকজ অফ ইউ, গৌতম করি দাদার করা। তো আশা করি এই কাজটা আবার একেবারে ভিন্ন প্যাটার্ন। আমি এতদিন যতগুলো কাজ করে আসছি, দর্শক নতুনভাবে আমাকে আবিষ্কার করবে, মেবি, দেখা যাক। এই তো আরও বেশ কিছু কাজের কথা হচ্ছে, সামনে শুরু হবে। বাহ, দারুণ। আপনাদের নতুন নতুন কাজ এবং নতুন নতুন চরিত্র আপনারা আবিষ্কার করুন, এবং এই যে নিজের নামের সঙ্গে নতুন নতুন নামগুলো যোগ হতে থাকুক। এটা একটা মজা কিন্তু, তাই না? একদম। মানে আমি ধরেন অ্যাক্টর হওয়ার একটা সুবিধা কি, মানে হয়তো আমি অ্যাজ এ পার্সন হিসেবে আমি হয়তো ডাক্তার হতে চেয়েছি বা আমি গায়ক হতে চেয়েছি, কিন্তু অ্যাক্টর হওয়ার একটা মানে মজার বিষয় হচ্ছে আমি সবকিছু হতে পারছি। মানে আমি কখনো ডক্টর, কখনো আমি গায়িকা, কখনো আমি নায়িকা, কখনো আমি মানে এভরিথিং। তো সেইটা একটা আসলে গবেষণার বিষয় নিজের কাছে, যে ভাল লাগে আসলে। অনেক জায়গায় আমাদেরও ভীষণ ভালো লাগে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র দেখতে। আপনারা এরকম আরো কাজ করতে থাকুন, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে তারকাকথনের সেটে আসবার জন্য। আশা করছি আবার নতুন কাজ নিয়ে আপনাদের সঙ্গে এই সেটেই বসা হবে, কথা হবে, আড্ডা হবে। প্রিয় দর্শক, আজকে তারকাকথন এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা চলচ্চিত্রের সঙ্গেই থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।